তুচ্ছ তাচ্ছিল্য করছে এবং আমরা একটা স্বাধীন রাষ্ট্র তারা স্বীকার করে না। ভারতীয়রা আমাদেরকে পরাধীন ভাবে, তাদেরকে নিয়ে আমরা আমাদের ব্যবস্থা নিতে হবে। মালদ্বীপ যেভাবে নিছে, নেপাল দিছে, শ্রীলঙ্কা নিছে, আফগানিস্তান নিছে, আমরাও সেভাবে নিব। আগে আমরা হলদিয়া দিয়ে, কলকাতা দিয়ে আমাদের গার্মেন্টস পাঠাতাম বিদেশে। এই সরকার সে রুট পরিবর্তন করে মালদ্বীপ থেকে শিপমেন্ট করতেছে। এটা কি অর্জন না? স্বৈর শাসকদের পতন হলে তাদের দল থাকলেও তারা কিছু করতে পারে না। এগুলি যুগ যুগ ধরে ইতিহাস আছে। সেই ইতিহাস ফলো করলে তখন আমরা বুঝতে পারবো। নেপাল কি জানি ওই যে মালদ্বীপের কথা শুনেন। এই নেপালের সদ্য, এই শ্রীলঙ্কাতে সদ্য নির্বাচন হয়েছে। রাজা পাকসেরা দীর্ঘদিন শ্রীলঙ্কাতে শাসন করতেছে। তামিলদের বিল্লুপাল্লাই এদেরকে মাইরে টাইরে ওরা তখন থেকে প্রায় 40-45 বছর এই শ্রীলঙ্কায় রাজা পাকসের পরিবার শাসন করতেছে। এইবারও কিন্তু নির্বাচনে রাজা পাকসের দলের প্রার্থী ছিল এবং নির্বাচন করছে। ওই দলকে ব্যান করে নাই। এই রাজা পাকসেরা কিন্তু দোনোভাই পালাই গেছে। দোনোভাই পালাই গেছে। মাত্র 0.22% ভোট ওরা পাইছে, যা একটা আসনও সংগ্রহ। মানে একটা আসন হতে হলে তো 100% লাগে, 100 পয়েন্ট। সেখানে পাইছে 0.22। তার মানে একটা আসনও তারা পায় নাই। এই হলো অবস্থা। নির্বাচন করতে দিলে রাজা পাকসেদের মতো লোকরা ফেরত আসতে পারে না শ্রীলঙ্কায়। আপনি শেখ হাসিনা ফিরে আসবেন বাংলাদেশে, এটা কিন্তু দুরাশা। স্বৈর শাসকদের পতন হলে তাদের দল থাকলেও তারা কিছু করতে পারে না। এগুলি যুগ যুগ ধরে ইতিহাস আছে। সেই ইতিহাস ফলো করলে তখন আমরা বুঝতে পারবো। আজকে যে কথাটা আমরা এখানে বলতে চাই, ভারত তাদের পলিসি তো তারা ড্রপ করবে। আমাদের দর্শকরা এই কথাগুলি বলছে, শুনেন। কূটনীতি একটা বিষয় আছে। জামাতে ইসলাম ভারত বিদ্বেষী দল, বা ইসলাম আলাদা ভারত বিদ্বেষী দল। আপনারা জানেন 18 সালে যখন মোদি বাংলাদেশে আসছিল স্বাধীনতা দিবসে, আমাদের হেফাজতের নেতারা কিন্তু সেদিন প্রতিহত করেছিল। 29 জন হেফাজতের নেতাকর্মী ওই আন্দোলনের শহীদ হয়েছিল। মামুনুল হক সহ হেফাজতের সকল শীর্ষ নেতাকে গ্রেপ্তার করা হয়েছিল। এখন জেলে ছিল, এই যে ইদানিং এরা জেল থেকে বাইরে আসলো। তাতে করে কি মোদিকে আমরা ঠেকাইতে পারছি? পারিনি। বরঞ্চ 29টা প্রাণ আমাদেরকে ঝরে গেছে। আমাদের শীর্ষ আলেমরা বছরকে বছর, দিনের পর দিন কারাগারে ছিল, নির্যাতনের শিকার হয়েছে, রিমান্ডে গেছে, বিভিন্নভাবে হেনস্থ হচ্ছে। ভারতের বিদ্বেষটা হলো আপনারা জনগণ। জনগণ আপনারা যখন নির্বাচন হবে, আপনাদের এই বহিঃপ্রকাশটা ব্যালটের মাধ্যমে প্রমাণ করে দিবেন যে আমরা ভারতকে চাই না। আপনাদের চেয়ে শক্তিশালী আর ব্যালট থেকে শক্তিশালী কিছু হতে পারে না। আমি সেহেতু বিনয়ের সহিত আমার দর্শকদেরকে আমি বলবো, ক্ষোভ ভালোবাসা অনেক কিছু থাকতে পারে। আমি নিজে চেষ্টা করেছি, আমার কাজের বুয়ারে আমি কেয়া সাবান কিনে দিছি। চিকনে কয় কয় মা, খালাম্মা এই সাবান দিয়ে গোসল করি, এই ময়লা চলা সাফ হয় না। কোন সাবান দিয়ে গোসল করলে ময়লা যায়? ও লাখ সাবান এনে দিয়ে, খালুরে কয়ে লাখ সাবান এনে দিয়ে। আরে আমাকে কাজের বুয়ারে ফিরে তারি নেই ভারতীয় সাবান কিনাতে। আপনাকে বউরা কোন সাবান ব্যবহার করে জানেন? ভারত বিদ্বেষ করে। হ্যাঁ, আমাদের চ্যালেঞ্জ করতে হবে। সেটা হলো বাণিজ্যের মাধ্যমে। যেমন আগে আমরা হলদিয়া দিয়ে, কলকাতা দিয়ে আমাদের গার্মেন্টস পাঠাতাম বিদেশে। এই সরকার
সে রুট পরিবর্তন করে মালদ্বীপ থেকে শিপমেন্ট করতেছে। এটা কি অর্জন না? আমাদেরকে কূটনীতির ভাষায় ওদেরকে জবাব দিতে হবে। যুদ্ধ করে, ক্ষমতার বড়াই করে, ধমকায়া বশ করা এখন এই সময়ে এই বিশ্বে সম্ভব না। এখন বিশ্ব ডিজিটালাইজড হয়ে গেছে, সেহেতু আমাদেরকেও বুঝতে হবে কূটনীতির মাধ্যমে কূটনীতির জবাব দিতে হবে। ওরা যেভাবে আমাদেরকে হেয় প্রতিপন্ন করেছে, না হেয় প্রতিপন্ন করেছে, আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করছে, এবং আমরা একটা স্বাধীন রাষ্ট্র তারা স্বীকার করে না। ভারতীয়রা আমাদেরকে পরাধীন ভাবে, তাদেরকে নিয়ে আমরা আমাদের ব্যবস্থা নিতে হবে। মালদ্বীপ যেভাবে নিছে, নেপাল দিছে, শ্রীলঙ্কা নিছে, আফগানিস্তান নিছে, আমরাও সেভাবে নিব। সেই দিন পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। আজকের বিষয়টা হলো মনির ভাই, আমার যে দলের আমরা যে 31 দফার সংস্কারের কথা, দেখেন আমরা 31 দফাটা কিন্তু আমাদের না। আমরা স্যার নিজেও জানেন, আর ভাই ও জানেন, সেটা হলো আমরা 27 দফা ছিল আমাদের। এটা আরো 3 বছর আগে আমরা এই 27 দফা ঘোষণা করেছিলাম। যখন যুগপৎ আন্দোলন শুরু হলো, তখন আমাদের শরিকরা সবাই মিলে প্রশ্ন তুললো যে আমাদের একটা ভিশন বা লক্ষ্য থাকতে হবে। কেন আমরা হাসিনা উৎখাত আন্দোলন করব? এটা যদি আমরা জনগণের কাছে প্লেস না করতে পারি, তাহলে জনগণ আমাদের কথা শুনবে না। তখন আমাদের শরিকদের প্রস্তাবনায় আরো 4টা বিষয় এটার মধ্যে ইনক্লুড করা হয়েছে, যেটা 27 থেকে 31 দফায় রূপ লাভ করছে। এবং 2 বছর আগে এই 31 দফা ঘোষণা করা হয়েছিল যুগপৎ আন্দোলনের সময়। আমাদের সাথে যারা শরিক ছিলেন সকলের মতামতের ভিত্তিতে ঢাকার লেকশো হোটেলে এই ঘোষণাটা করেছিলেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি নিজে সকল শরিকদের সামনে। আমরা চাই রাষ্ট্র বিনির্মাণে আমাদেরকে কাজ করতে হবে। সংস্কার চলমান বিষয়, যে কোনো মুহূর্তে সংস্কার হতে পারে। জাতির প্রয়োজনে, মানুষের প্রয়োজনে, জনগণের কল্যাণে সংস্কার অবধারিত, সংস্কার সবসময় চলবে। আমরা চাই গুণগত মানের পরিবর্তন। আমাদের চেয়ারম্যান আজকে বলছে যে একটা কাগজে লিখে দিলাম, সেই সংস্কার আমাদের জন্যই যথেষ্ট নয়। এই কাগজ আমরা গ্রহণ করতেও পারি, আবার গ্রহণ করতে নাও পারি। যেমন শেখ হাসিনা 15 সংশোধনীর মাধ্যমে তার বাপেরে জাতির পিতা বানাইছে, তার মারে জাতির আম্মা বানাইছে, তার ভাই ব্যাংক ডাকাত কামাইল্লারে জাতির ব্রাদার বানাইছে। এইগুলি করে কাগজে লিখে দিয়ে সংবিধান সংস্কার নয়। সংস্কার চাই আমাদের লক্ষ লক্ষ শিক্ষিত বেকার যুবক যারা আজ চাকরি পায় না, তাদেরকে চাকরিতে পুনর্বহাল করা। আমরা 3বার ভোট দিতে যে হ্যাঁ ভোট দিতে যে আমরা ভোট দিতে পারিনি, আমাদের ভোটাররা ভোট থেকে বঞ্চিত হয়েছে, তাদের ভোটের ব্যবস্থা করে দেওয়া, মানুষের ক্রয় ক্ষমতাটা দ্রব্যমূল্যের মানুষের হাতের নাগালে নিয়ে আসা, এগুলি হলো আমাদের সংস্কার। কাগজে লিখে দিলাম, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লিখলে পাথর ক্ষয়ে যাবে, তবে মানুষের কল্যাণে যদি লিখে যাই বা রেখে যাই, তা কোনোদিনও মুছে যাবে না। ধন্যবাদ।